মানুষ খেয়া, ইসেনশিয়াল ইংলিশ, মিসলেনিয়াস বা বিবিধ। প্রিয় শিক্ষার্থী, বিবিধ ফোর এখানে কিছু ছোটোখাটো বিষয় দেওয়া আছে যেগুলো আমরা ইতিমধ্যে পাইনি। তো দেখুন, প্রথমে আছে হাউ অ্যাবাউট ডুইং ইট। এটা করলে কেমন হয়? এটা একটা স্ট্রাকচার, আপনি স্ট্রাকচার হিসেবে নিতে পারেন। তাহলে হাউ অ্যাবাউট টেকিং আ ব্রেক, একটা বিরতি নিলে কেমন হয়? হাউ অ্যাবাউট ইনভাইটিং দেম টু আওয়ার পার্টি, আমাদের প্রোগ্রামে বা আমাদের অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত করলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার দিস সামার ভ্যাকেশন, এই গ্রীষ্মের ছুটিতে কক্সবাজার গেলে কেমন হয়? এই ধরনের কথাবার্তা আমাদের প্রায়ই বলতে হয়। সুতরাং আপনি এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস এমনভাবে করবেন যেন এই ধরনের যে কোনো সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। এরপর দেখুন, নো সুনার হ্যাড, এরপর সাবজেক্ট অর্থাৎ আই দেওয়া আছে, সাবজেক্ট ব্র্যাকেটে লেখা আছে, এরপর ডান, দেন ইউ ডিড। এটা একটা স্পেশাল স্ট্রাকচার এবং এই বিষয়টা প্রায় পরীক্ষায় আসে একাডেমিক লেভেলে। এটা একটা স্পেশাল স্ট্রাকচার। দেখুন, সাধারণত প্রশ্ন হলেই সাবজেক্টের আগে হ্যাভ, হ্যাজ হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ অর্থাৎ অক্সিলারি ভার্ব প্রশ্ন হলেই সাধারণত সাবজেক্টের আগে আসে। কিন্তু এখানে প্রশ্ন নয়, প্রশ্ন না হওয়া সত্ত্বেও সাবজেক্টের আগেই হ্যাভ বা এখানে হ্যাড আর কি, সবসময় এখানে হ্যাড বসে, হ্যাড বসেছে। দেখুন, হ্যাড অক্সিলারি ভার্ব। নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ডান। মূলত নো সুনার আই হ্যাড ডান, এরকম হলে এটা অ্যাসার্টিভ মনে হতো, কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, স্পেশাল স্ট্রাকচার, এই হ্যাড থাকে সাবজেক্টের প্রথমে। এরপর আর একটা সাবজেক্ট বসে, দেন ইউ ডিড, অর্থাৎ এরপরে সাবজেক্টের পরে পাস্ট সিম্পল বসে। এটা স্পেশাল এমন অর্থের জন্য যে কেউ কিছু করতে না করতেই আরেকজন করে ফেললো। আমি করতে না করতেই তুমি কিছু করে ফেললে। দেখুন, আমাদের উদাহরণ দেখলে বুঝতে পারবো। নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে আমি, আই, আর দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ট্রেন। দেখুন, নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গেল বা চলে গেল। অর্থাৎ এখানে আমার পৌঁছা এবং ট্রেনের পৌঁছাটা এত সামান্য ব্যবধানে ঘটেছে যে আমরা বাংলা এভাবে বলি, পড়তে না পড়তেই, করতে না করে, যেমন পড়তে না পড়তে আমি তুলে নিলাম, আবার আসতে না আসতেই তাকে জিজ্ঞেস করলাম, কুশলাদি জিজ্ঞেস করলাম। তো এই জাতীয় সেন্টেন্স। এরপরে সেন্টেন্সটা দেখুন, নো সুনার হ্যাড আই টোল্ড দ্য প্রাইস দেন দ্য শপকিপার অ্যাগ্রিড। আমি দোকানদারকে দাম বলতে না বলতেই দোকানদার রাজি হয়ে গেল। অর্থাৎ কখনো কখনো আমরা এরকম হয় যে বলি এর দাম কত, একটা দাম বলি, কিন্তু হয়তো চিন্তা করি কিনবো না, কি কিনবো না, মনে এরকম ছিল না, কিন্তু বলে ফেললাম, সাথে সাথে তিনি অ্যাগ্রিড অর্থাৎ রাজি হয়ে গেল। এরপরে সেন্টেন্স, নো সুনার হ্যাড দ্য বাস অ্যারাইভ দ্য স্টেশন দেন দ্য প্যাসেঞ্জার গট ডাউন, মানে স্টেশনে বাস আসতে না আসতেই যাত্রীরা নেমে পড়লো। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, স্ট্রাকচারটা ভালো করে দেখুন উপরে আবার, নো সুনার হ্যাড সাবজেক্ট ডান দেন সাবজেক্ট ডিড, অর্থাৎ হ্যাডের পরে প্রথম সাবজেক্ট, একেবারে যেহেতু হ্যাড আছে এই কারণে পার্টিসিপল বসলো, ডান বসলো, আর এরপরে সাবজেক্টের পরে ডিড বসলো, এখানে হ্যাড নাই, অর্থাৎ ভার্বের পাস্ট সিম্পল বসলো। এরপর ঠিক একই ধরনের আরেকটা দেখুন, একটু ব্যতিক্রম। এখানে হচ্ছে হার্ডলি হ্যাড, আগে ছিল নো সুনার হ্যাড, এখানে হচ্ছে হার্ডলি হ্যাড। এখানে হার্ডলির পরিবর্তে স্কার্সলি। হার্ডলি মানে হার্ডলি এবং স্কার্সলি এই দুটো একই অর্থে। হার্ডলি মানে সাধারণ, আলাদাভাবে যদি আমরা স্বাধীন অন্য কোনো জায়গায় এটার অর্থ হবে হার্ডলি মানে কদাচিৎ, আবার স্কার্সলি মানেও কদাচিৎ। তবে এখানে হার্ডলি এবং স্কার্সলি এ দুটো কদাচিৎ অর্থে বা রেয়ার অর্থে ব্যবহৃত হয়নি, এখানে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে আমাদের আগের সেন্টেন্সটা, নো সুনার হ্যাড, সেটা ছিল একটা আগে একটা পরে ঘটছে, তবে ব্যবধান খুব কম। আর এই হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাডের এখানে কোনো ব্যবধান নেই, দুটো একত্রেই ঘটেছে, মানে অ্যাট এ টাইম দুটো ঘটে যখন, তখন এভাবে ব্যবহার করা হয়। যেমন হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড উই রিচড দ্য কলেজ ওয়েন দ্য বেল র্যাং। তাহলে এখানে স্ট্রাকচার আছে হার্ডলি হ্যাডের পরে সাবজেক্ট, এরপর ডান, অর্থাৎ নো সুনারের পরে হ্যাড সাবজেক্ট ডান, যেমন ঠিক একইভাবে এখানেও হ্যাড আগে বসে, তবে সেখানে বসে দেন, এখানে বসে ওয়েন, আর এখানে পরবর্তী স্ট্রাকচার একই, সাবজেক্টের পরে ডিড বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসে। দেখুন পার্থক্যটা, তুলনামূলক পার্থক্য, এখানে নো সুনার হ্যাড, এখানে আছে হার্ডলি হ্যাড। এখানে পরবর্তী স্ট্রাকচার সব ঠিক আছে, আর নো সুনারের সাথে বসে দেন, আর হার্ডলি হ্যাডের সাথে বসে ওয়েন। তাহলে অর্থগত যে পার্থক্য সেটা হচ্ছে
নো সুনার হ্যাড, সেখানে ঘটনা দুটোর পর্যায়ক্রম আছে, একটার পরে একটা, পার্থক্য সামান্য কিন্তু একটার পরে একটা। আর এখানে হচ্ছে দুটো অ্যাট এ টাইম। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড বলতে দুটো অ্যাট এ টাইম ঘটে। তাহলে সেন্টেন্সটা আবার দেখুন, হার্ডলি হ্যাড উই রিচড দ্য কলেজ ওয়েন দ্য বেল রিং, অর্থাৎ বেলটা যখন বাজলো ঠিক তখনই আমরা কলেজে পৌঁছেছিলাম, অর্থাৎ আমাদের কলেজে পৌঁছা এবং বেল বাজা অ্যাট এ টাইম ঘটলো। এরপর হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড আই ফিনিশড দ্য বুক ওয়েন হি কেম, অর্থাৎ আমি বইটা শেষ করেছিলাম মাত্রই সে এসেছিল, আমি যখনই শেষ করলাম ঠিক তখনই সে আসলো, অর্থাৎ অ্যাট এ টাইম দুটো কাজ ঘটলো। এরপর আমাদের একটা ক্লোজ আছে, আনটিলের সাথে আমরা কীভাবে ক্লোজ ব্যবহার করবো। আনটিল ক্লোজ, ক্লোজ ওয়েট দেয়ার আনটিল হি কামস, সেখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত সে আসে অথবা যতক্ষণ না সে আসে। ডোন্ট স্টপ ওয়ার্কিং আনটিল ইট রেন্স, বৃষ্টি হওয়া পর্যন্ত কাজ বন্ধ করেন অথবা বৃষ্টি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ করেন, এখানে একই রকম অর্থ, অর্থাৎ বৃষ্টি হওয়া পর্যন্ত যে কথা, বৃষ্টি না হওয়া পর্যন্ত একই কথা। এরপর কুক দ্য ওয়াটার আনটিল বয়েলস, সিদ্ধ না হওয়া পর্যন্ত পানি রান্না করতে থাকো বা ফোটাতে থাকো, আবার সিদ্ধ হওয়া পর্যন্ত বা না হওয়া পর্যন্ত যে কোনোটা ব্যবহার করেছে। এরপর আছে আমরা এটা পেলাম আনটিল ক্লজ, এরপর আছে আনলিস ক্লজ। আনলিস আমরা জানি ইফ মানে যদি, আনলিস মানে যদি না, তাহলে ইফ এর নেগেটিভ হচ্ছে আনলিস। তাহলে সেন্টেন্স দেখি, ইউ ওন্ট পাস দ্য এক্সামিনেশন আনলিস ইউ স্টাডি অ্যালট, যদি তুমি অনেক পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে না। এরপর আই কান্ট স্লিপ অ্যাট নাইট আনলেস আই শাওয়ার ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় গোসল না করলে আমি ঘুমোতে পারি না। এরপর আই ওন্ট গিভ ইউ দ্য বুক আনলেস ইউ পে মি ফার্স্ট, তুমি যদি আমাকে প্রথমে টাকা পরিশোধ না করো তাহলে আমি তোমাকে বই দেব না। তাহলে এই সবগুলোই হলো কন্ডিশন, তবে এটা হলো ফার্স্ট কন্ডিশন আমাদের, ফার্স্ট কন্ডিশন অর্থাৎ প্রেজেন্টের সাথে উইল ক্যান মেই, প্রেজেন্টের সাথে উইল ক্যান মেই, যাই হোক এগুলো ইফের পরিবর্তে আনলেস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে। এরপর আরেকটা বিষয়, এখানে হচ্ছে নট ছাড়া নেগেটিভ অর্থ দেয়। দেখুন বি ইয়ার টু ডু, বি এর ব্রাকেটে দেওয়া আছে অ্যাম ইজ আর ইয়ার টু ডু, এটা নট ছাড়া নেগেটিভ অর্থ দেয়। যেমন সেন্টেন্স আই এম ইয়ার টু কমপ্লিট দ্য লেসন, অর্থ হচ্ছে আমি এখনও লেসনটা শেষ করিনি, অর্থাৎ শেষ করিনি বোঝাচ্ছে কিন্তু এখানে কোনো নট নেই। এই ইয়ার টুই এখানে আমাদের নেগেটিভ অর্থ দিচ্ছে, অর্থাৎ নটের অর্থ দিচ্ছে ইয়ার টু। তাহলে আই এম ইয়ার টু কমপ্লিট দ্য লেসন, আমি এখনও অধ্যায়টা বা লেসনটা শেষ করিনি। দে আর ইয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, ব্যাপারটা তারা এখনও বোঝেনি, তারা এখনও ব্যাপারটা বোঝেনি। আরিফ ইজ ইয়ার টু সলভ দ্য প্রবলেম, আরিফ এখনও সমস্যাটা সমাধান করেনি, অর্থাৎ এখানে নট ছাড়াই নেগেটিভ অর্থ আসে। এরপর কিছু সেন্টেন্স আছে আনরিয়াল সেন্টেন্স, উইশ এরপর পাস্ট। এবার আই উইশ আই ওয়ার, আবার দেখুন আইয়ের সাথে সাধারণত ওয়াজ হয় কিন্তু এখানে ওয়ার ব্যবহৃত হলো আনরিয়াল সেন্টেন্স, যেমন আনরিয়াল সেন্টেন্স তেমন আনরিয়াল ভার্ব, তাহলে অবাস্তব সেন্টেন্স অবাস্তব ভার্ব। তাহলে আই উইশ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম, আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম। আই উইশ আই ওয়ার আ ফেয়ারি, আমার ইচ্ছা আমি যদি পরি হতাম। আই উইশ আই ওয়ার ইন হোম নাও, আমার ইচ্ছা আমি যদি এখন বাড়িতে থাকতাম। মনে করুন আপনি আছেন দূরে কোথাও, শহরে বা আপনি অন্য কোথাও আছেন, আপনার বাড়ি থেকে অনেক দূরে থেকে এবার বলছেন আহা আমার ইচ্ছা যদি এখন বাড়িতে থাকতাম, বাস্তবে তো আপনি বাড়িতে নেই, এটাই হচ্ছে আনরিয়াল সেন্টেন্স। এরপর আই উইশ হি উডন্ট কাম আগেইন, এমন একজনের আগমন আপনি চাচ্ছেন না, প্রত্যাশা করছেন না। মনে করুন ফর এক্সাম্পল ধরা যাক আপনার কাছ থেকে কেউ টাকা পাচ্ছে, এখন আপনি চাচ্ছেন আপনি এখন টাকাটা দিতে পারছেন না, এখন সে আপনাকে বলেছে যে আমি ওই দিন আসবো টাকাটা দিয়ে, কিন্তু এখন আপনার কাছে টাকা নিয়ে আপনি প্রস্তুত না। এখন আপনার ইচ্ছে মানে চিন্তা হচ্ছে হায় সে যদি না আসতো, তার মানে হচ্ছে বাস্তবতা হচ্ছে আসবে, আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে অবাস্তব। প্রিয় শিক্ষার্থী, এই অংশে খুঁটিনাটি হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে, গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচারগুলো একটু চর্চা করুন, কয়েকবার দেখুন এবং চেষ্টা করুন জোরে জোরে রিপিট করে পড়ার জন্য। রিপিট করে পড়বেন, অর্থসহ জোরে জোরে পড়বেন, এমনভাবে পড়বেন যাতে আপনি স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারেন। আমি স্পোকেন ইংলিশের কথা এই জন্য জোর দিয়ে বললাম কারণ স্পোকেন ইংলিশটাই মানে খুব দ্রুত দরকার, তাৎক্ষণিক, খুব ভালো জানা না থাকলে স্পোকেন ইংলিশ করা যায় না। রিটেন ইংলিশে ভেবে চিন্তে লেখা যায়, কিন্তু স্পোকেন ইংলিশের জন্য সব কিছু টাটকা জানতে হয়, অর্থাৎ একেবারে আপনার ঠোঁটের কাছে থেকে লেগে থাকতে হবে।
আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই যে প্লেলিস্ট লক্ষ্য করুন, ধারাবাহিকভাবে বইয়ের যে কন্টেন্টস আছে বইয়ের নাম সহ এই লিস্ট থেকে ক্লাসগুলো করবেন, তাহলে খুব শৃঙ্খলার সাথে আপনি ক্লাসগুলো করতে পারবেন।